আর তাতেই মৃত্যুর সংখ্যা বেড়ে 7, ধ্বংসস্তূপে আটকে বেশ কয়েকজন। অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজ নেই পৌঁছে গেলেন সেখানে। কি বললেন মমতা, তার দিকে নজর রেখে গোটা বাংলা চমকে যাচ্ছে। নিজের তোয়াক্কা না করেই অসুস্থ অবস্থাতেই মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনে নেব কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন, এটা ডিজাস্টার। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। 19 এপ্রিল লোকসভা ভোট, আর সেই ভোটকে লক্ষ্য রেখে ঝাঁপিয়ে পড়ছে একের পর এক রাজনৈতিক দল। আর সেই রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে উঠে এলো আরো এক খবর। সরানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকেই রাজ্যের নতুন ডিজি সেই বিবেক সাহায়। সোমবার নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে রাজীব কুমারকে নন ইলেকশন রিলেটেড পোস্ট, অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত থাকে না এমন কোন পোস্টে পাঠাতে হবে। আর এবার লোকসভা নির্বাচনের আগেই বড়সড় রদবদল রাজ্য পুলিশে। পুলিশ ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস বিবেক সাহায়। এই ডিজি পদে ছিলেন আইপিএস রাজীব কুমার। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দেওয়া হয়। কমিশনের তরফ থেকে বলা হয়েছে রাজ্যকে বিকেল 5টার মধ্যে 3টি নাম পাঠাতে হবে। বিকেল 5টার আগেই ঘোষণা হলো নতুন ডিজির নাম। রাজ্য সরকারের তরফ থেকে কার কার নাম ডিজি পদের জন্য পাঠাতে হয়েছিল তা উল্লেখ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে। সেই তালিকায় সবার উপরে ছিল বিবেক সাহায়ের নাম। তিনি ছিলেন হোমগার্ডের ডিজি পদে। এছাড়াও নাম ছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় ও আইপিএস রাজেশ কুমারের। কমিশন বিবেক সাহায়ের নামই সিলমোহর দেয়। বিরাট বড় খবর। আর এর মাঝে ভয়ানক দুর্ঘটনা। গার্ডের নিচে 5তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে ঘটনায় বামেদের দিকে আঙুল তুলছেন কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। নির্মাণ যে বেআইনি চলছিল সে কথা পরোক্ষ মেনে নিলেও ফিরহাদের দাবি বাম আমল থেকেই ওইসব এলাকায় বেআইনি নির্মাণ চলছে। সেই অভিযোগ শুনে সরব হলেন বাম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রায় 14 বছর ধরে কলকাতা পুর নিগমের ক্ষমতা থাকা সত্ত্বেও তৃণমূল কেন কোনো ব্যবস্থা নিল না, সেই প্রশ্ন তুলছেন এবার বিকাশ। তার দাবি এভাবে বামেদের দিকে দায় ঠেলে দেয় তৃণমূল একটা স্বভাব। বিকাশ বললেন, যদি ধরে নিও যে বাম আমলের ঘটনা, তাহলেও বিগত 14 বছর ধরে তো ট্যাক্স নিয়েছে তৃণমূল। নিশ্চয়ই ইন্সপেকশন হয়েছে। 14 বছর ধরে কি ঘুমাচ্ছিল পুরসভা, নাকি টাকা আদায়ের জন্য মেয়র তার প্রাক্তন মেয়র ঘুরে বেড়াচ্ছিলেন? তার দাবি শাসক নেতার এই নির্মাণ থেকে তোলা তুলছিলেন, সে কারণে আজ এই অবস্থা। তিনি আরো বলেন, এমন রাজনৈতিক মনোভাব সম্পন্ন মানুষদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই। এরা দায়িত্ব জ্ঞানহীন। এ ধরনের রাজনৈতিক নেতাদের
বুদ্ধি কবে হবে? অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্য রাজনীতিকে চাপানুতরে ভোটের মুখে লেগে গেল। এদিকে আবার দিলীপ, অর্জুন, তাপস। বিজেপির পরের তালিকার নজরে যে নামগুলো তার দিকে নজর থাকছে গোটা দেশের মানুষের। বিকেল 5টার পর বিজেপির সদর দপ্তরে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক বলে খবর। রাজ্যের 20টি আসনে বিজেপি এখনো অব্দি প্রার্থী দিয়েছে। মোট 42টি আসনের মধ্যে 22টি আসন এখনো প্রার্থী দেওয়া বাকি। আবার পদ্ম শিবিরে আসানসোলের প্রার্থী পবন সিং জানিয়েছেন তিনি ভোটে লড়ছেন না। এই আবহে দিল্লিতে বৈঠকে বসেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। কেন্দ্র নেতৃত্বের সঙ্গে ওই বৈঠক। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকসভা আসন নিয়ে এদিন বৈঠকে আলোচনা হতে চলেছে। তালিকায় আছেন আসানসোল, দার্জিলিং, ব্যারাকপুর, মেদিনীপুর। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন আগামী 2 দিনের মধ্যে বাংলায় প্রার্থী তালিকা চলে আসবে। সোমবার সকাল থেকে তারা বৈঠকে বসছেন। বিকেল 5টার পর বিজেপির সদর দপ্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক হবে বলে খবর। মূলত বাকি 22টি আসনের মধ্যে মেদিনীপুর, দার্জিলিং, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কে হবে তা নিয়ে একটা চাপা অনুমোদন দলের অন্দরে রয়েছে। মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ প্রথম তালিকায় মেদিনীপুরের প্রার্থীর নাম না থাকায় দিলীপের আবারও টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অর্থাৎ মেদিনীপুরের দিলীপ আবারও প্রার্থী কি না তা নিয়ে জোর আলোচনা। আর এদিকে আবার বিরাট বড় খবর, সারদা চিটফান্ড পার্ট 2, সুকান্তর এলাকায় বিস্ফোরক অভিযোগ। নিশানায় এবার মোদী। লোকসভা ভোটের পর সোমবার প্রথম নির্বাচনে লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি বেলদার পর এবার বালুরঘাটে সভা করলেন অভিষেক। সভা থেকে ফের একবার মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক। তার দাবি এই ভোটে প্রধানমন্ত্রীকে শুধু নির্বাচনী করার ভোট নয়, কেন্দ্র সরকার বদলের ভোট শুধু নয়। 2014 সালে মোদী প্রধানমন্ত্রী হন, সেইবার বালুরঘাটে আসন পেল তৃণমূল। 2019 সালে জয় পেল সুকান্ত মজুমদার। পরের দিন থেকে সব বন্ধ। যাদের জেতালেন তারাই দিল্লিতে চিঠি লিখে আপনাদের টাকা বন্ধ করতে বলল। তাই এই ভোট প্রতিরোধ ও প্রতিশোধের ভোট, জামানতের বাজেয়াপ্ত করা ভোট। একদিকে যেখানে অভিষেক বাংলা মাতাচ্ছেন, অপরদিকে অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। আর তার মাঝেই খেলা দেখাচ্ছেন এবার শাওনি ঘোষ। তার বক্তৃতায় মাতছে এবার গোটা বাংলার মানুষ। তবে অভিষেক মঞ্চ মাতিয়ে কি বললেন তার দিকে নজর রাখার আগে জেনে নেব কালবৈশাখীর বিরাট সতর্কতা। এলো পাতাড়ি দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তছনছ করবে 7 জেলা। আবহাওয়ার বিরাট বড় আপডেট। ঝেপে আসছে বৃষ্টি, সঙ্গে এলো পাতাড়ি হাওয়া। আগামী কয়েকদিনের মধ্যে একটানা বৃষ্টি ও ঝড় ও মেঘের তাণ্ডব চলার আশঙ্কা, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দেখে নেব আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট কি বলছে, কোন কোন জেলায় ভাসবে, সপ্তাহবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া, কি হবে কলকাতার হাল। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া বাতাস বইতে পারে। বৃহস্পতিবার থেকে বাড়বে বাতাসের গতিবেগ। বিক্ষিপ্ত হবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস। তবে ভোট নিয়ে গোটা বাংলা যখন উঠে পড়ে লেগেছে, এমনই সময় বাংলায় কবে কোথায় ভোট, তার সাথে আপনাদের এলাকায় কবে ভোট, বিস্তারিত জানিয়ে দেবো সরাসরি লিস্ট ধরে ধরে। প্রথম দফা 19 এপ্রিল ভোট শুরু হচ্ছে বাংলায়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3টি জায়গায় ভোট হবে। প্রথম দফা 19 এপ্রিল শুক্রবার। দ্বিতীয় দফা অনেকটাই গ্যাপ রয়েছে, সরাসরি 26 এপ্রিল ভোট রয়েছে, সেদিনও শুক্রবার। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট রয়েছে। তৃতীয় দফা ভোট রয়েছে 7ই মে মঙ্গলবার। এপ্রিলের পর সরাসরি মেতে ভোট চলে যাচ্ছে। তৃতীয় দফা মঙ্গলবার মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এইসব এলাকায় ভোট হবে। চতুর্থ দফা ভোট হবে একদম মে মাসের 13 তারিখ, 13ই মে চতুর্থ দফার ভোট সোমবার। বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, রানাঘাটে ভোট হবে। পঞ্চম দফা ভোট হবে 20 মে মাসের 20 তারিখ সোমবার। বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া এইসব এলাকায় পঞ্চম দফা ভোট হবে। ষষ্ঠ দফা ভোট হবে 25 মে শনিবার। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর এইসব এলাকায়। সপ্তম দফা ভোট হবে 1 জুন শনিবার। ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসত, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, মথুরাপুর, যাদবপুর এইসব এলাকায় ভোট হবে। অবশ্যই আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনাদের এলাকায় কবে ভোটের খবরটি শুনলেন বা কবে লোকসভা ভোট কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তাহলে যারা যারা আপনাদের এলাকা থেকে ভিডিওটি দেখবে, কমেন্ট দেখে সরাসরি ভোটের তারিখটা বুঝে যাবে। আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন লিখে জানান। তাহলে আপনার জেলা ভিত্তিক খবর নিয়ে আসবো এই ভিডিওর মাঝে। লাইভেই থাকবে আপনার জেলার বিশেষ এক্সক্লুসিভ খবর। তবে গার্ডেন রিচে এই মুহূর্তে লাইভ ঘটনা, যে বিপদ ঘটে গেল, মৃত্যু বেড়ে 7।
ধ্বংসস্তূপে এখনো আটকে বেশ কয়েকজন, গার্ডেন নিচে ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন। যেখানে বহুতল বাড়ি ভেঙে পড়েছে সেখানে আজ সোমবার সকাল সকালই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই অসুস্থ, তাকে দেখা গেল মাথায় ব্যান্ডেজ লাগানো। ওই মাথায় ব্যান্ডেজ লাগানো অবস্থায় এদিনে সকালে বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন সেখানে আজ সকালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকার পাশাপাশি আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। গার্ডেন নিচের ঘটনায় দুঃখ প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখছেন, গার্ডেন নিচের নির্মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকল মন্ত্রী, পুলিশ কমিশনার, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবেলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়েছেন। এদিন গার্ডেন নিচে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান কলকাতা দক্ষিণ সাংসদ মালা রায় এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর তার সাথে উঠে এলো আসল খবর, দুধ সাপ্লাইয়ার থেকে প্রমোটার, রকেটের গতিতে উত্থান। গার্ডেন নিচ কাণ্ডে এবার ধৃত ওয়াসিমের। এজন অনেকটা ছিল রুমাল থেকে হয়ে গেল বেড়াল। পরিশ্রমের সঙ্গে সঙ্গে নিজের ভাগ্য তৈরির রাস্তা নিজেই খুঁজে নেওয়া, ছোট থেকে একেবারে রকেটের গতিতে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের চূড়ায় পৌঁছে যাওয়া, গার্ডেন নিচে নির্মাণ বেআইনি বহুতল ভেঙে 7 জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের জীবনে এমনটাই রঙিন। কিন্তু উত্থানের একটা পতন থাকে। ওয়াসিমেরও ছিল সে ক্ষমতার জোরে অনুমোদনহীন বহুতল দাঁড় করিয়ে দেওয়ায় খেসারত তাকে দিতে হচ্ছে। সোমবার এলাকা থেকেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় আধিকারিকরা গ্রেপ্তার করেন ওয়াসিমকে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। বছর 40-এর মোহাম্মদ ওয়াসিম গার্ডেন নিচ এলাকায় দোরদা প্রতাপ প্রমোটার। প্রমোটিং এর ব্যবসায়ী নয়, এলাকায় যে কোনো বাড়ি বেচাকেনার দালাল হিসেবেও 1 নম্বরে নাম আছে তার। ওয়াসিমের অজান্তেই ছোট হোক কি বড় গার্ডেন নিচ এলাকায় একটা বাড়িও বিক্রি হবে না, কেউ কিনতেও পারবেন না। ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন আদায় করে তবেই সেই বাড়ির হাত বদল হবে। গত প্রায় 10 বছর ধরে ওয়াসিমের তৈরি এই নিয়ম কোনো ব্যতিক্রম নেই বলে খবর সামনে উঠে আসে। তবে আদতে রাজাবাজারের বাসিন্দা ওয়াসিম একসময় দুধ সরবরাহের কাজ করত, তারপরে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত হয়, কিন্তু মন ভরছিল না তাতে। ধীরে ধীরে নির্মাণ সামগ্রীর ব্যবসা কাজে যোগ দেন। গার্ডেন নিচ এলাকার বাসিন্দা ফিরোজ নামে এক যুবকের সঙ্গে মিলেই কাজ শুরু করেছেন। শেয়ার বাজারের ব্যবসা করে স্ত্রীর নামে জামা কাপড় ব্যবসা শুরু করে। বর্তমানে ওয়াসিম কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তামাস ইকবালের ব্যবসা সামলান। জানা যাচ্ছে যে 513/5 ফুতেপুর ব্যানার্জি বাগান ট্রেনের নির্মাণ বহুতলটি অনুমোদন ছাড়াই সেফ ক্ষমতার জোরে বানানো শুরু করেন ওয়াসিম। রবিবার মাঝরাতে সেখানে নেমে এলো বিপর্যয়। বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের বস্তিতে। এখনো পর্যন্ত প্রাণহানির সংখ্যা 7, উদ্ধার কাজ চলছে এখনো। আর এদিকে হুঙ্কার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চ্যালেঞ্জ 96 ঘন্টা পার। বিজেপি 10 পয়সারও হিসাব দিলে রাজনীতি করবো না, হুঙ্কার অভিষেকের। 21-এর ভোটের পর থেকে 100 দিনের কাজ আবাস যোজনায় বাংলায় কতজনের টাকা বরাদ্দ হয়েছে এই হিসেব নিকেশ দিতে বিজেপিকে পছন্দ মতো কোনো সংবাদ মাধ্যমে তার মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জের পর 96 ঘন্টা পার, তা সত্ত্বেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে হিসাব দেননি বিজেপির কেউ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সভামঞ্চ থেকে এবার সরাসরি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। 10 পয়সার হিসাব দিলে রাজনীতি করবেন না বলে দাবি তার। লোকসভা ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে কেন্দ্র বঞ্চনাকেই হাতিয়ার করেছে তৃণমূল। গত বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়না টাউন ক্লাবের মাঠে নির্বাচনী সভার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বিজেপিকে ইস্যুতে এক হাতে নেন। দেখে নেব সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমার কথা শুনে কাউকে ভোট দিতে হবে না। আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন যে 2019 থেকে 2024 বিজেপির রাজ্য সভাপতি, এই লোকসভা কেন্দ্রের সাংসদ, আপনি যদি আমাকে দেখাতে পারেন 5 বছরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই 1500টা বুথে একটা বুথে কোনো কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নগর উন্নয়ন মন্ত্রী একটা বৈঠক করেছে মানুষের উন্নয়নের স্বার্থে, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাতে আসব না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। 5 বছরে 1500টা বুথ, 6টা বিধানসভা দক্ষিণ দিনাজপুর আর একটা ইটাহার উত্তর দিনাজপুর। ওইদিকে দেবশ্রী চৌধুরী এমপি বিজেপির, তাকে তো সাধারণ মানুষ ছেড়ে দিন, বিজেপির নেতারাই দেখতে পায় না। এবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে একদিকে 9টা বিধানসভা আর একদিকে 6টা বিধানসভা। 15টা বিধানসভার মধ্যে
যদি একটা বুথ কেউ দেখাতে পারে যেখানে দেবশ্রী চৌধুরী আর সুকান্ত মজুমদারের নেতৃত্বে চারটে মানুষের জীবনের কি করে উন্নয়ন আনতে পারা যায়, কেন্দ্র সরকার উদ্যোগী হয়ে তৎপরতার সাথে একটা বৈঠক করেছেন, আমি আপনাদের কোনোদিন মুখ দেখাতে আসব না। এরা করেনি। আমি তাই আপনাদের বলতে এসছি যে 2 বছর ধরে, প্রায় 3 বছর, 2 বছর 7 মাস 8 মাস ধরে বাংলায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর, নির্লজ্জভাবে হারার পরে এরা আপনাদের টাকা বন্ধ করে রেখেছে। 2021-এ বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে এরা বাংলার আবাসের টাকা বন্ধ করে রেখেছে, 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। আমি যখন নবজোয়ারের কর্মসূচি করতে এসছিলাম এই গঙ্গারামপুর স্টেডিয়ামে, আমি এক রাত ছিলাম। আমি কুশমন্ডি গেছি, আমি তপন গেছি, আমি গঙ্গারামপুরে এসছি, আমি বালুরঘাট গেছি। আমি সর্বত্র মায়েদের, দাদাদের, বৌদিদের, বন্ধুদের অনুরোধ করেছি যে আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আরে যাকে ইচ্ছা ভোট দিন। আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসিনি, আমি এসছি খালি আপনাদের দুটো কথা বলতে। এক, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। দক্ষিণ দিনাজপুরের জেলার মানুষ 2019 সালে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা পঞ্চায়েতে দিয়েছেন 100 দিনের অধিকারকে সামনে রেখে। বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা? হাত তুলে বলুন পেয়েছেন কিনা? মমতা ব্যানার্জি সরকার ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে টাকা পাঠিয়ে দিয়েছে। বাংলা জুড়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকদের ন্যায্য পাওনা 2 বছর ধরে তাদের যোগ্য পারিশ্রমিক কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছিল। এবারের ভোটে নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। আমি কেন আপনাকে বলছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে? আপনার যাকে ইচ্ছা ভোট দিন। আপনি তৃণমূলকে ভোট দিন, আপনি বিজেপিকে ভোট দিন, আপনি সিপিএমকে ভোট দিন, আপনি কংগ্রেসকে ভোট দিন, আপনি নির্দলকে ভোট দিন। যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিন, কেউ বারণ করবে না। খালি একটা অনুরোধ, নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দেবেন। আমি এ কথা কেন বলছি? গণতন্ত্রে শেষ কথা কোনো নেতা বলে না, কোনো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলে না, মুখ্যমন্ত্রী বলে না, কেন্দ্রীয় মন্ত্রী বলে না, রাজ্যপাল বলে না, বলে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করে। আপনি বুকে হাত দিয়ে যারা এখানে আছে, আমি তাদেরকে শুধু বলছি না, আপনারা বলেন তো দক্ষিণ দিনাজপুরের মায়েরা, দাদারা, বালুরঘাট লোকসভা কেন্দ্রের, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন 2019 সালে আপনারা নিজেদের মাথার উপর ছাদকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, বাড়িকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, নতুন রাস্তা নির্মাণ, এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? কেউ দেয়নি। ভোট দিয়েছিলেন কি? ভোট দিয়েছিলেন কাকে সামনে রেখে? ধর্মকে সামনে রেখে। অস্ত্রের ঝনঝনানি আর রাম মন্দির। আপনি দেখুন ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির টাকা আপনি পাননি। তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে, নিজের বাড়িকে সামনে রেখে ভোট দেননি। নিজের 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দেননি। সেই উত্তর দিনাজপুর, সেই দক্ষিণ দিনাজপুরের মায়েরা, দিদিরা, ভাইয়েরা 2021 সালে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে ভোট দিল। আপনারা বলুন, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উন্নয়নের শরিক হিসেবে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করে দিদির পাশে দাঁড়ালেন। আজকে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী পেয়েছেন কিনা? আপনি যে অধিকারকে সামনে রেখে ভোট দেবেন, আমি আপনাকে বলছি শুনুন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা চান
মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ গিয়ে দিল্লির নেতাদের পায়ে ধরুক? চান আমরা একবেলা খেয়ে বেঁচে থাকবো, এক কাপড়ে বেঁচে থাকবো, কিন্তু বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না, মাথা নত করব না? আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, মাথা নিচু করে নয়। আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে। সেটা শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে ভাবুন, আপনার টাকা কে আটকে রেখেছে? 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 যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে, তাকে শিক্ষা দেবেন কি দেবেন না? এই নির্বাচনে দেবেন কি দেবেন না? উনি বলছেন আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তা আপনি যদি একটা ফোনে টাকা এনে দিতে পারেন, তাহলে নিজের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের হারের নিজের জ্বালা মেটাতে গিয়ে গরিব মানুষকে রাস্তায় বসালেন কেন? প্রধানমন্ত্রী 7 দিন আগে শিলিগুড়িতে এসছে, সভা করে বলেছে যে আবাস যোজনায় কেন্দ্র নাকি 45,000 কোটি টাকা পাঠিয়েছে। আমি 14 তারিখ যখন জলপাইগুড়িতে সভা করতে গেছিলাম, আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলাম যে 2021 নির্বাচনে হারার পরে 21-22, 22-23, 23-24 এই 3টে অর্থবর্ষে নতুন কোনো বাড়ির বরাদ্দের জন্য 10 পয়সা টাকার হিসাব আর 100 দিনের যে 59 লক্ষ লোকের টাকা আপনারা আটকে রেখেছেন, এই 3 বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 10 পয়সা বরাদ্দ করেছি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আমি 14 তারিখ বলেছি, আজ কত তারিখ? 18, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। কোনো নেতার ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান, আপনি জায়গা ঠিক করুন। আর টিভির পর্দায় যদি আসতে চান, সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। 3 বছরে আমি আবার বলছি, আবাস প্লাসে 3 বছরে 2017-18 পর থেকে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল, এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এবার আপনারা বলুন, যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে, তাদের আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? বিজেপি এত বড় রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এত ক্ষমতা, সংবাদ মাধ্যম তোমাদের সাথে, বিচার ব্যবস্থা তোমাদের সাথে, ইডি তোমার সাথে, সিবিআই তোমার সাথে, ইনকাম ট্যাক্স তোমার সাথে, নির্বাচন কমিশন তোমার সাথে, আধা সামরিক বাহিনী তোমার সাথে। তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা হচ্ছে না কেন? কেন? আমি কি বলছি ভালো করে বুঝুন। এরা আপনাদের কাছে গিয়ে বলছে যে মোদিজি দিল্লি থেকে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আপনাদের টাকা আটকে দিচ্ছে, তৃণমূলের লোকেরা টাকা খেয়ে নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছেন। বিজেপির তো এই অভিযোগ।
আমার খালি এতটুকু বিজেপির কাছে জিজ্ঞাস্য যে আপনি 3 বছরে 100 দিনের কত টাকা বাংলায় ছেড়েছেন আর আবাসে কত টাকা ছেড়েছেন। নতুন যেগুলো সমীক্ষা হয়েছিল 2017-18 পর থেকে তার 10 পয়সা, আমি 10,000 কোটির হিসাব চাইছি না, আমি 1,000 কোটির হিসাব চাইছি না, আমি 500 কোটির হিসাব চাইছি না, আমি বলছি 10 পয়সা যদি কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা প্রমাণ করতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমার চ্যালেঞ্জ, এরা 10 পয়সা বাংলার মানুষকে দেয়নি। হেরে যাওয়ার পর বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, বাংলার মানুষের টাকা কি করে আটকে রাখা যায়। আপনি শুনে রাখুন, ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের বরাদ্দ হচ্ছে 0 গত দুটো অর্থবর্ষে। বাকি সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়েছে, বাংলাকে টাকা